কোটি টাকা খরচ করে আয়োজন করা একটা নির্বাচনে যদি জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন নাই ঘটে, বরং পেশি শক্তিওয়ালা আইন অমান্যকারী ক্ষমতা প্রদর্শনকারী কেউ অবৈধ সুবিধা নিয়ে মানুষজনকে জিম্মি করে যদি সেই নির্বাচনকে ব্যবহার করে ইচ্ছা মতো ক্ষমতায় বসে যায়, তবে সেই নির্বাচন আয়োজনের দরকার কি? এখানে নির্বাচনটা মূলত হয়ে উঠতেছে তাদের অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার একটা পরিকল্পিত বৈধ টিকিট। তার চেয়ে বড় কথা, এই মুহূর্তে নির্বাচনের বাকি আছে আর মাত্র 20 থেকে 21 দিন। এমন সময় এসে আমরা দেখতেছি বিদ্যমান আইনে যাদের নির্বাচনে অংশগ্রহণ অবৈধ হওয়ার কথা ছিল, সেসব জনগণের টাকা মেরে খাওয়া ঋণ খেলাপি দ্বৈত নাগরিক সবাই নির্বাচন করার সুযোগ পাচ্ছে। আদালত থেকে কয়েকজনকে অবৈধ ঘোষণা করা হলেও ক্ষমতা বলে সেই আদালতের রায় উল্টিয়ে ফেলতেছে কেউ। আইনের চোখে যিনি ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিক, তিনিও সিস্টেমে বৈধ হয়ে যাচ্ছেন। আর এসব দেখে আমার মনে প্রশ্ন, যারা দীর্ঘদিনের অপরাধ, মানে এইটা কিন্তু সেই অপরাধ না, একেবারে দিনের আলোর মতো পরিষ্কার অপরাধ, প্রমাণিত অপরাধ, এগুলোকেও এখন ক্ষমতার জোরে ঢেকে রাখতে পারতেছে, এরা নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের ফলাফল যে পাল্টে দেবে না তার নিশ্চয়তা কি? আর তার চেয়েও দুঃখজনক কি জানেন? এদেশের জনগণ। এদের সামনে আপনি কোনো নেতা সম্পর্কে 100টা দুর্নীতির প্রমাণ হাজির করলেও তারা আগের রাতে 1000 টাকার বিনিময়ে চোখ বন্ধ করে ওই নেতাকেই ভোট দিয়ে আসবে। বাপ দাদা না বুঝে একটা দলকে সাপোর্ট করতো, তাই তারাও ওই একই দলকে সাপোর্ট করবে। পরিবর্তনের পর সম্পর্কেও এই সাধারণ জনগণের ধারণা নাই। আর সাধারণ জনগণকেই বা দোষ দিয়ে কি করব? কিছু শিক্ষিত এলিট আছে, বুদ্ধিজীবী আছে, যারা কিছুদিন আগ পর্যন্ত বহু মানুষের দুর্নীতি নিয়ে কথা বলেছে, বহুত নীতি কথা শোনাইছে, বহুত আইনের কথা শোনাইছে, কিন্তু এখন নিজের দলের ভুল সম্পর্কে তারা একটা টু শব্দ করতেছে না। নিজের দলের নেতার আয়ের উৎস, দুর্নীতি ইত্যাদি নিয়ে তারা চুপ। ভাবটা এমন যেন কিছুই হয় নাই। তাহলে এইরকম দেশ নিয়ে, এইরকম দেশের নেতা নিয়ে, দেশের জনগণ নিয়ে, দেশের বুদ্ধিজীবী সমাজ নিয়ে কিভাবে দেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন প্রত্যাশা করা যায়? সুষ্ঠু নির্বাচনের স্টেক হোল্ডার তো শুধু সরকার না, আমরা সবাই। চলেন আজকের ভিডিওতে দেখার চেষ্টা করি যে কত ধরনের অবৈধ ঘটনা, কত ধরনের বেআইনি কাজ কারবার এই সামনের নির্বাচনকে কেন্দ্র করে চলতেছে, কারা করতেছে, এবং এসবের পরেও যারা নির্বাচিত হবে তারা দেশের ভবিষ্যৎ আসলে কি বানাবে। চলেন শুরু করি। তো প্রথমেই প্রশ্ন, বাংলাদেশের জনগণ কি ক্ষমতায় কে আসলো গেল, কারা ক্ষমতায় আসলে ভালো, কারা গেলে খারাপ, এইটা নিয়ে গভীরভাবে চিন্তা করে? এই মুহূর্তের কিছু তরুণ প্রজন্ম ছাড়া এইটা নিয়ে আমজনতা আসলে তেমন কিছু চিন্তাই করে না। কারণ আমাদের মানুষজনের মধ্যে ঐতিহাসিকভাবে একটা প্রজাসুলভ মনোভাব তৈরি হয়েছে। আধুনিক রাষ্ট্র কাঠামোতে দেশের মালিক যে জনগণ, এইটা তারা জানেও না, মানেও না। তারা মনে করে ভোট দেওয়া জাস্ট একটা ঐচ্ছিক কাজ, কয়েক বছর পর পর সুযোগ আসে, মন চাইলে দেই, না চাইলে না দেই। এই ভোটের ফলে আসলে কি হবে তা গভীরভাবে কেউ ভাবে না। এই জন্য যখন যেদিকে জোয়ার উঠে মানুষ সেদিকেই ভোট দিয়ে দেয়। নিজেরা দেশের মালিক হিসেবে কখনো ভোট দেয় না, কারণ নিজেরা এই অঞ্চলের মালিক, এইটা প্রাচীনকাল থেকেই মানুষের মস্তিষ্কের বাইরে থেকে গেছে। কিভাবে? আপনি 2000 বছর আগে থেকে যদি আমাদের এই বাংলা অঞ্চলের শাসন ইতিহাস ঘেটে দেখেন, তাহলে দেখবেন খুব কম সময়ই এমন হয়েছে যে এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের শাসক হয়েছে। যারা আমাদের শাসক ছিল তাদের বেশিরভাগ বাইরে থেকে এসে আমাদের শাসন করেছে। এদেশের আপামর সাধারণ জনগণ শাসন ক্ষমতা নিয়ে ওইভাবে চিন্তিতই ছিল না। প্রায় 2000 বছর আগের যে মৌর্যগুপ্ত বংশের শাসন, সেগুলো ছিল মূলত উত্তর ভারতের শাসন। এরপর শশাঙ্ক এবং গোপাল ছিলেন আমাদের অঞ্চল থেকে উঠে আসা শাসক, কিন্তু তারপরের সময়ে সেন বংশের শাসন থেকে শুরু করে প্রায় 1971 সাল পর্যন্ত টানা 1000 বছরের বেশি সময় এখানে শাসন করেছে সব বাইরে থেকে আসা মানুষজন। সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন এসেছিলেন দক্ষিণ ভারত থেকে। পাল রাজাদের অধীনে কাজ করতে করতে সুযোগ বুঝে তারা ক্ষমতা দখল করে নেয় এবং শাসন শুরু করে। এরপর বখতিয়ার খলজি এসেছিলেন মধ্য এশিয়া এবং আরব বংশোদ্ভূত দিল্লির শাসকদের পক্ষ থেকে, আর তিনি নিজেও একজন তুর্কি ছিলেন। আর 1200 সালের পর যখন বাংলায় মুসলিম শাসন শুরু হয়, তখন এখানে পরবর্তী যারা শাসন করেছে তাদের বেশিরভাগই ছিল আরব এবং মধ্য এশিয়া থেকে আসা মানুষজন। ফখরুদ্দিন মুবারক শাহ বলেন বা ইলিয়াস শাহ বলেন, এরা কেউই কিন্তু বাংলার ভূমিপুত্র না। এরপর লম্বা সময় বাংলা সহ পুরো ভারতীয় অঞ্চল শাসন করে মুঘলরা, আর এই মুঘলরা এসেছিল মধ্য এশিয়া থেকে। তারা তাদের যেসব প্রতিনিধিদেরকে বাংলা শাসনের জন্য পাঠিয়েছে, তারাও কিন্তু আরব এবং মধ্য এশিয়ার বংশের লোকই ছিলেন। বাংলার শেষ নবাব বলি আমরা নবাব সিরাজউদ্দৌলাকে। উনার পূর্বপুরুষ কোথাকার তা কি জানেন? সিরাজউদ্দৌলার পূর্বপুরুষ হচ্ছে তার নানা আলীবর্দী খান। আলীবর্দী খানের বাবা ছিলেন একজন আরব বংশীয় এবং মা ছিলেন
তুর্কি বংশীয়। তার বাবা মির্জা মোহাম্মদ দিল্লিতে আওরঙ্গজেবের দরবারে চাকরি করতেন। সেই সুবাদে আলীবর্দী খানও সেখানে চাকরি করেছেন। পরে ভাগ্যের সন্ধানে ভালো চাকরির জন্য তিনি পরিবার সহ বাংলায় চলে আসেন, আর এখানে বাংলার নবাবদের অধীনে চাকরি করতে থাকেন। নিজের দক্ষতা এবং যোগ্যতার বলে তিনি অনেক উঁচু পদে আসীন হন এবং এক পর্যায়ে বাংলার ক্ষমতায় চলে আসেন। তার মৃত্যুর পর ক্ষমতায় আসে সিরাজউদ্দৌলা। তার মানে বাংলার শেষ স্বাধীন নবাব হিসেবে যেই সিরাজউদ্দৌলাকে আমরা জানি, তিনিও কিন্তু খাঁটি বাঙালি ছিলেন না, বাইরে থেকে আসা বংশের মানুষই ছিলেন। এরপর তো লম্বা ব্রিটিশ শাসন, আর ব্রিটিশরা তো বাইরে থেকে আসা মানুষই। তো এত কথা বলার পিছনে কারণ কি? এর পিছনে একটাই উদ্দেশ্য, এইটা বোঝানো যে ক্ষমতার কেন্দ্রে যাওয়া নিয়ে বাংলাদেশের মানুষজন আগে থেকেই একটু অসচেতন। বাইরে থেকে সচেতন মানুষ এসে আমাদেরকে শাসন করে গেছে, এখানে স্থায়ী হয়ে আমাদের শাসন করেছে, কিন্তু আমরা নিজেরা আমাদের নিজ অঞ্চলের ক্ষমতায় খুব কম সময়ে যেতে পেরেছি। আমাদের সাধারণ মানুষের ঐতিহাসিকভাবে প্রধান চিন্তায় রাষ্ট্র ক্ষমতা এসব না, বরং নিজের ইনস্ট্যান্ট স্বার্থ, সেই ব্যাপারটা এখনো কিছুটা আছে। আমজনতা আমাদের রাষ্ট্র ক্ষমতায় কারা কিভাবে চলে যাচ্ছে, কে গেলে কি হবে, কিভাবে ভুল মানুষকে ক্ষমতা যাওয়া থেকে আটকানো যায় ইত্যাদি নিয়ে ভাবে না। আর এই সুযোগটাই আমাদের চালাক রাজনীতিবিদরা এখনো নেয়। লং টার্ম সুবিধার কথা না বলে ইনস্ট্যান্ট কি পাওয়া যাবে সেসব বলে তারা জনগণের মন জয় করে। নির্বাচনের আগে টাকা ছড়ানো যেমন এইটার অংশ, আবার নির্বাচনের ইশতেহারেও এই শর্ট টার্ম গেইনের কথা বেশি বেশি উল্লেখ থাকে। ইশতেহারে সবসময় ফোকাসে আসে ওইসব বিষয় যেগুলো খুব অল্প দিনের মধ্যে জনগণ পাবে। যেমন জনগণকে দেখানো হয় নির্বাচিত হয়ে চালের দাম কমাবে, রেশনের ব্যবস্থা করে দিবে, ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে দিবে, বৃদ্ধদের ভাতার ব্যবস্থা করে দিবে, বেকারদের জন্য ভাতা দেবে ইত্যাদি। কিন্তু পুরো রাষ্ট্রের কাঠামো চেঞ্জ করা, দীর্ঘস্থায়ী একটা গণতান্ত্রিক রাষ্ট্র বানানো, দুর্নীতি দূর করা, এইসব নিয়ে আলোচনা করে না। কারণ আমজনতা চাই আসলে ওইসব। আর আমজনতার অসচেতনতার লেভেল ওই পর্যায়ে পৌঁছেছে যে তারা বিশ্বাস করে নিছে যে ক্ষমতায় গেলে মানুষ দুর্নীতি করবেই, আর ক্ষমতার চর্চা ওইসব মানুষই করবে যারা গণমানুষের হাতের নাগালের বাইরে। কালো টাকা থাকা, অবৈধ সম্পদ থাকাটা ক্ষমতাবানদের জন্য একটা স্বাভাবিক ব্যাপার। রাষ্ট্রের ক্ষমতায় যে সে নিজেও যাইতে পারে বা তার মতো একজন সাধারণ মানুষ হতে যাইতে পারে, এইটা সে কখনো চিন্তাও করে না। আর এই জন্য সাধারণ কেউ নির্বাচন করতে গেলে তারা মনে মনে ভাবে যে এই ছেলে নির্বাচন করবে, ও টাকা পাবে কোথায়? নির্বাচনের আগে মানুষকে খাওয়ানো ঘুরানো এসব করবে কিভাবে? মানে নির্বাচন মানেই যেন এসব ধরা বাঁধা নিয়ম। এই ধরনের চিন্তা থেকে এখনো বাংলাদেশের আমজনতা বের হতে পারেনি। তার কাছে নির্বাচন মানে আসলে কিছুদিনের জন্য ওই উঁচু দালানের মানুষ তার কাছে এসে দোয়া নিতে আসবে, একবার তার মাথায় হাত বুলিয়ে দেবে, 2 বেলা খাওয়াবে, কয়েকবার মিষ্টি মিষ্টি কথা বলবে, নির্বাচনের আগে নেতাকর্মীর মাধ্যমে কিছু টাকা পয়সা পাঠাবে, এরপর নির্বাচন শেষ হলে আবার হারিয়ে যাবে। এটাই। আর যেই প্রার্থী এই কাজগুলো বেশি ভালো করে করতে পারবে সেই তার কাছে যোগ্য প্রার্থী। কোন প্রার্থী দেশের জন্য কি করবে, রাষ্ট্রের উন্নতিতে কে কেমন ভূমিকা রাখবে, ভবিষ্যৎ কতটা নিরাপদ করবে, এইসব নিয়ে সে ভাবে না। কারণ এই ভাবনার প্র্যাকটিসটা তার ঐতিহাসিকভাবেই আসলে নাই। যাদেরকে বা যে ধরনের মানুষকে সে আগে থেকে রাজনীতি করতে দেখেছে, তাদের বাইরে নেতা হিসেবে অন্য কাউকে তারা ভাবতে পারে না। এমনকি তার নিজেরও যে ক্ষমতায় যাওয়ার সুযোগ আছে সেইটাও সে ভাবতে নারাজ। জানি না সামনের নির্বাচনেও এমনটা হবে কিনা। আর এই কারণেই দেখবেন আমাদের বিগত সময়ে যত এমপি মন্ত্রী আছে তাদের কম বেশি সবারই কালো টাকা থাকে, অর্থ পাচারের রেকর্ড থাকে, দুর্নীতির রেকর্ড থাকে, ঋণ খেলাপির রেকর্ড থাকে, অনিয়মের রেকর্ড থাকে, জমি দখলের রেকর্ড থাকে। এরকম শত অপরাধ সত্ত্বেও যদি শর্ট টার্মে কেউ সেই নেতার কাছ থেকে সামান্য একটু হেল্পও পায়, তাতেও সে ওই নেতার সমর্থক হয়ে যায়। হাজার হাজার অপরাধ থাকা সত্ত্বেও সুন্দর একটা টুপি মাথায় দিয়ে পরের বার ওই নেতা আবারও নির্বাচনে নেমে যায়, জনগণ কিছুই বলে না। কারণ তারা বিশ্বাস করে যে নেতারা এমনই হয়, এবং এসব না হলে সে আবার কিসের নেতা? যদি ক্ষমতার প্রয়োগ করে একজন নেতা অবৈধভাবে কাউকে কোনো সুবিধা নাই দিতে পারলো, সে আবার নেতা হইল নাকি? এটাই সাধারণ মানুষের চিন্তা। সত্যি কথা বলতে জনগণের এই চরিত্র যে পর্যন্ত চেঞ্জ না হবে সে পর্যন্ত প্রপার সুন্দর বাংলাদেশ পাবেন না। সুষ্ঠু ধারার রাজনীতি বাংলাদেশে ততদিন পর্যন্ত সম্ভব হবে না। যেহেতু বর্তমানে মানুষের অবস্থা ওই রকমই আছে কিনা সেটা নিয়ে বিস্তারিত আমরা জানি না, ধরে নিচ্ছি ওই রকমই আছে, তাহলে এই জনগণকে সাথে নিয়ে নির্বাচনকে প্রভাবিত করাও কিন্তু অনেক সহজ। কারণ এত আন্দোলন সংগ্রামের পরেও রাজনৈতিক নেতাদের চরিত্র কিন্তু মোটামুটি আগের মতোই আছে। কারণ এবারের নির্বাচনেও দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, মানি লন্ডারিং এর সাথে জড়িত, অর্থ পাচারের সাথে জড়িত মানুষজন মনোনয়ন পেয়েছে, যেখানে আইনে স্পষ্টভাবে বলা আছে যে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক কেউ এই নির্বাচনে অংশ নিতে পারবে না। সেখানে এখন পর্যন্ত প্রায়
৪৫ জন প্রার্থী ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও মনোনয়নে বৈধতা পেয়েছেন। আবার দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও মনোনয়ন বৈধ হয়েছে প্রায় ২০ জন প্রার্থীর। আর দুঃখজনক ব্যাপার কি জানেন, ১০০ জনেরও বেশি প্রার্থী আছেন যারা নিজেরা ব্যাংকের টাকা আত্মসাৎ করে খেয়ে নির্বাচনে অংশ নিতে চাচ্ছে মানুষের সেবা করার জন্য। আসলে ব্যাংকের টাকাগুলো কার টাকা? জনগণের টাকা। মানে জনগণের টাকা ঋণ হিসেবে নিয়ে ক্ষমতা খাটিয়ে সব খেয়ে ফেলছে বা বিদেশে পাচার করছে, আর এখন নির্বাচনের আগে সেই জনগণকে সেবা করার উদ্দেশ্যে আবার নির্বাচনে অংশও নিতে আসছে। আশ্চর্যের কথা হচ্ছে, এই প্রার্থীদেরকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল দেখে শুনেই মনোনয়ন দিয়েছিল। এদের আবার জনসমর্থনও আছে। আর এই ১০০+ ঋণ খেলাপিদের মধ্যে ৬৮ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা গেলেও বাকি ৪৫ জন ঠিকই আইনের ফাঁকফোকর ব্যবহার করে নির্বাচনের বৈধতা পেয়ে গেছেন। এই ৪৫ জনের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে স্বতন্ত্র প্রার্থী, মানে প্রায় ১৮ জন। তবে হ্যাঁ, এই স্বতন্ত্ররাও কিন্তু বেশিরভাগই কোনো না কোনো রাজনৈতিক দলের সাপোর্টে আছে। আর রাজনৈতিক দল হিসেবে ৪৫ জনের মধ্যে সবচেয়ে বেশি ঋণ খেলাপি বিএনপির প্রার্থী। এছাড়া আরো বাকি যে ১২ জন আছে, এরা বিভিন্ন দল থেকে ১-২ জন করে আছে। মানে এই মানুষগুলো নির্বাচন করে জনগণের সেবা করতে এসেছে, অথচ এরা নিজেরাই ব্যাংকের টাকা ঋণ নিয়ে আর ফেরত দেয় নাই। আর এরা এমন টাইপেরই মানুষ যাদের আইনের দোহাই দিয়েও আটকাতে পারেনি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় ব্যাংক। এরা উচ্চ আদালত এবং আদালত ব্যবহার করে সেই পারমিশন জোগাড় করে ফেলেছে। এরা যে কিভাবে তাদের মনোনয়ন বৈধ করেছে তা ২-১টা লাইন শুনলেই বুঝতে পারবেন। শুনানি শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নিজেই বলেছেন যে মনে কষ্ট নিয়ে তারা ঋণ খেলাপির প্রার্থীদের ছাড় দিয়েছেন, শুধু আইন তাদের পারমিট করেছে বিধায়। আবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেছেন যে কেন্দ্রীয় ব্যাংক শুধু ঋণ খেলাপিদের তথ্য বের করে দিতে পারে, এবার আমরা সবার তথ্য বের করে দিয়েছি, কিন্তু আইন তো আমাদের হাতে নাই। মনোনয়ন বাতিলের ক্ষমতা আছে কেবল নির্বাচন কমিশন এবং আদালতের হাতে। তারা যদি বাতিল করতে না পারে তাহলে তো আমাদের কিছু করার নাই। আসলেই তো। তার মানে এই ঋণ খেলাপিরা আদালতকে এমনভাবে ম্যানেজ করেছে যে স্পষ্টভাবে আইনের বাইরে গিয়েও মনোনয়ন টিকিয়ে রেখেছেন। তাহলে এই মানুষগুলো যে নির্বাচনের সময় নির্বাচনে প্রভাব ফেলবে না, তার নিশ্চয়তা কোথায়? আবার এই যে যারা ঋণ খেলাপি হয়েও প্রার্থী হয়েছেন বা হতে চেয়েছিলেন, এদের ঋণের পরিমাণটাও কিন্তু অনেক বিশাল। সবার পরিমাণ একসাথে করে আসলে বস্তুনিষ্ঠ কোনো তথ্য পেলাম না, তবে কয়েকজনের ঋণের পরিমাণ খুঁজে পেলাম, যেটাও অনেক বেশি। এদের মধ্যে চট্টগ্রাম ৪ আসনের বিএনপি প্রার্থীর ঋণ প্রায় ১৭০০ কোটি টাকার বেশি। বগুড়া ১ আসনের বিএনপি প্রার্থীর ঋণের পরিমাণ ৭২৮ কোটি টাকা। নারায়ণগঞ্জের বিএনপি প্রার্থীর ঋণের পরিমাণ ১২২ কোটি টাকা। আবার চট্টগ্রাম ২ আসনের বিএনপি প্রার্থী, যিনি সম্ভবত বাদ পড়েছেন, তার ৫টি ব্যাংকে মোট খেলাপি ঋণ ২১৪ কোটি টাকা। এরকম নানান মাধ্যমে যতটুকু শুনতে পেলাম যে মনোনয়ন নিতে চাওয়া মানুষজনের খেলাপি ঋণ নাকি কয়েক হাজার কোটি টাকার বেশি, যাদের একটা বড় অংশ বিএনপির মানুষজনের। এই মানুষগুলো ঋণ নিয়েছে হয় ২০০১ সালে বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়ে, আবার কেউ কেউ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ও ঋণ নিয়েছে। এরাই আবার দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে এসেছে। তাহলে এদের চরিত্র কি পাল্টাবে? আমি জানি না। আর জনগণ যদি এরকম মানুষজনকে ভোট দেয় বা দিতে বাধ্য হয়, তাহলে তার কোনো আশা করে লাভও নাই। তারপরেও দেখেন, এই জায়গায় ২টা সমস্যা হাজির হয়েছে। এক, দল থেকে এসব মানুষকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তার মানে দল এইসব মানুষকে ছাঁটাই করে উঠতে পারেনি, মানে এরা দলের প্রভাবশালী মানুষ। আবার এরা এমন প্রভাবশালী যাদের অনেককে রাষ্ট্র এবং রাষ্ট্রের আইনও ছাঁটাই করতে পারলো না। তাহলে এইরকম পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কি আদৌ সম্ভব? আর এরা যদি আবার ক্ষমতায় যায়, তাহলে ভবিষ্যতে আসলে কি হবে? একটু কমেন্ট করেন। দেখেন, গত কয়েক টার্মের নির্বাচনে একটা কমন চিত্র বাংলাদেশে তৈরি হয়েছিল, তা হলো কেন্দ্র দখল করে ভোট আদায় করে নেওয়া। ২০০৮ সাল পর্যন্ত যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবং মাঠ পর্যায়ে অ্যাক্টিভ কর্মী বাহিনী ছিল এমন দুইটা দল, মানে আওয়ামী লীগ এবং বিএনপি নির্বাচনে অংশ নিত, ফলে কেন্দ্র দখলের ক্ষেত্রে দুই দলেরই 50-50 চান্স থাকতো, যেটা একটা ব্যালেন্স তৈরি করে দিত। কিন্তু শেখ হাসিনা তার আমলে নির্বাচনগুলো নিজের অধীনে আয়োজন করে এই দখলদারিত্ব একা কায়েম করে এবং পেশি শক্তি ব্যবহার করে কিভাবে ভোট সব নিজের দিকে নেওয়া যায় সেইটার একটা চমৎকার উদাহরণ সেট করে দিয়ে যায়। আর এইবার নির্বাচনের মাঠে কিন্তু আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থকও নেই। মাঠে আছে জামাত এবং বিএনপি। এই দুই দলের মধ্যে আপাত দৃষ্টিতে মাঠ এবং কেন্দ্র দখলের ক্ষমতা বা কর্মী বাহিনী আছে কেবল বিএনপির। সো ফাঁকা মাঠের সুযোগ পেয়ে কি বিএনপি কেন্দ্র দখল করে নিয়ে সকল ভোট নিজেদের দিকে বাগিয়ে নেওয়ার চেষ্টা করবে? যেহেতু তৃণমূলে বিএনপির অনেক উশৃঙ্খল নেতাকর্মী আছে, তারা যদি কেন্দ্র দখলের চেষ্টা করে তবে অবাক হব না।
আর যদি এমনটা হয় তবে জামাতের তো সেরকম বাহিনী নাই, তারা সেটা প্রতিরোধ করবে কিভাবে? আপনার কি মনে হয় যে প্রশাসন এইসব প্রতিরোধ করতে পারবে? ইতিমধ্যেই তো আইন আদালত এবং প্রশাসনকে নানানজন নানান প্রয়োজনে নিজের কাছে ব্যবহার করতেছে। আবার মাঠ পর্যায়ে অ্যাক্টিভ কর্মী বিবেচনা যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যালেন্স নাই, তাই প্রশাসনও একটা নির্দিষ্ট দিকে ঝুঁকে থাকতে পারে। তো এই জায়গায় আবার অনেকেই বলতে পারেন যে নির্বাচনের সময় মাঠে অ্যাক্টিভ থাকবে সেনাবাহিনী কারো পক্ষ নেবে না। হ্যাঁ, সেনাবাহিনীর প্রতি আমাদের একটা আস্থা আছে, তবে এই মুহূর্তে সেনাবাহিনীর উপর মহলকে সামনের নির্বাচনে একটা নিরপেক্ষ অবস্থা ধরে রাখতে পারবে? দেখেন, তারেক রহমান যখন দেশে আসলেন তখন খেয়াল করে দেখলাম তার নিরাপত্তার জন্য প্রায় 1000 সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে এই নিরাপত্তার কাজটা সেনাবাহিনীর করার কথা ছিল না। এইটার দায়িত্ব ছিল মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, মানে পুলিশের। কিন্তু সেই জায়গায় সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিশাল সাপোর্ট দেওয়ার ব্যাপারটা কি সেনাবাহিনীর একটা নির্দিষ্ট দিকে ঝুঁকে থাকার একটা ইঙ্গিত দেয়? কমেন্টে একটু উত্তর দিয়েন। যাই হোক, সামনের নির্বাচনকে নিয়ে এরকম কিছু প্রশ্ন মাথায় প্রশ্ন আসলো আমাদের প্রশাসন, বাহিনী, জনগণ এবং প্রার্থীদেরকে নিয়ে, যেটা স্পষ্টভাবেই একটা বাজে সময়ের ইঙ্গিত দিচ্ছে। আমি চাই আমার এই ধারণা ভুল প্রমাণিত হোক, সবকিছু সুষ্ঠু হোক, জনগণ সুবিবেচকের মতো যোগ্য মানুষকে ভোট দেখ। কেউ ঝামেলা সৃষ্টি করতে চাইলে জনগণ সেসব প্রতিরোধ করে দিক, তাহলেই কেবল নির্বাচনটা সার্থক হবে। কিন্তু নির্বাচনকে ব্যবহার করে যদি ক্ষমতালোভী এবং দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় আসে, তাহলে এইসব নির্বাচনের কোনো মূল্য নাই, শুধু শুধু অর্থের অপচয়।